বাজারে বোতলজাত সয়াবিন তেল অপর্যাপ্ত, ক্ষুব্ধ ক্রেতারা। রোজার আগে কৃত্রিম সংকট করে দাম বাড়ানোর পায়তারা ব্যবসায়ীদের। বাড়তি ভ্যাটের প্রভাবে দাম বেড়েছে ফল, পোশাক সহ নানা পণ্যের। নেতিবাচক প্রভাবের শঙ্কা উদ্যোক্তাদের। বিদায়ী সপ্তাহে ডিএসসিতে কমেছে সূচক লেনদেন। শেয়ার বাজারে অনিয়মের প্রতিবাদে সোমবার বিনিয়োগকারীদের সমাবেশ। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাজারে কিছুতেই কাটছে না সয়াবিন তেলের সংকট। বিক্রেতাদের অভিযোগ, রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা চলছে। অগ্রিম টাকা দিয়েও কোম্পানি থেকে পাওয়া যাচ্ছে না তেল। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটে দাম বেড়েছে অন্যান্য বোতলজাতেরও। এমন পরিস্থিতিতে রোজার মাসে সরকারকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছে ক্যাব। নভেম্বর মাসে বাজার থেকে উধাও হয়ে যায় বিভিন্ন ব্র্যান্ডের বোতলের সয়াবিন তেল। এরপর ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয় ৮ টাকা। রমজানের আগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর পায়তারা করছে ব্যবসায়ীরা। গত বছরও রোজা শুরুর আগে এপ্রিল মাসে ব্যবসায়ীদের দাবির মুখে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করে সরকার। এবারও একই ঘটনার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে জানুয়ারি মাসে ২ দফায় দাম বৃদ্ধির প্রস্তাব করেছে কোম্পানিগুলো, যদিও সরকার তাতে সাড়া দেয়নি। বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। রমজানের পণ্যগুলো একটা সিন্ডিকেট হয় এবং দামও বাড়ে বেশি করে। এটা যে কি বলবো, আমাদের ভাষা নাই। আমরা সাধারণ মানুষ আছে, অনেক কষ্টে। যেহেতু আমরা সাধারণ যারা পিপল, তাদের খুব অসুবিধা। সিন্ডিকেটের বিরাট সমস্যা আমাদের। প্রতি জায়গায় কেনাকাটা করে থাকে সিন্ডিকেট তো মধ্যস্বত্ব ভোগে, সেগুলো কাজ করে না। খুচরা বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ করা হচ্ছে কম। রোজার মাস টার্গেট করেই কৃত্রিম সংকট তৈরি করছে বিপণন প্রতিষ্ঠানগুলো। সয়াবিন তেল তো এরা দিচ্ছে না মার্কেটে। আর গত ৩-৪ মাসের মধ্যে শুধু মাঝে মধ্যে একটু ওই যে তিল তেলটা আসে, এছাড়া কোনো তেল মার্কেটে নেই। ক্যাব বলছে, নানা উপলক্ষে অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের দাম বাড়ানো কোম্পানিগুলোর জন্য নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারসাজি রোধে সরকারকে সতর্ক থাকার পরামর্শ তাদের। রমজানে যেহেতু ভোজ্য তেলের ব্যবহার একটু বাড়ে, সেই সময়টাতে দাম বৃদ্ধি না করে, কৃত্রিম সংকট তৈরি না করে ভোক্তাদেরকে যদি স্বস্তি দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীদের প্রতি আমাদের যে আস্থা, যে বিশ্বাস, সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। সয়াবিন ও পাম মিলিয়ে বছরে তেলের চাহিদা ২০ লাখ টনের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাড়তি ভ্যাটের প্রভাব পড়েছে বিভিন্ন পণ্যের বাজারে। দাম বেড়েছে আমদানি করা ফল, তৈরি পোশাক, বিস্কুট, জুস ও টিস্যুর। এতে চাপে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসার নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে সরকারকে ভ্যাটের হার পুনর্বিবেচনার আহ্বান তাগিদ দিয়েছেন করের আওতা বৃদ্ধির ওপরও। তুলনামূলক কম দামে ফল পাওয়া যায় রাজধানীর কারওয়ান বাজারে। তাই পরিবারের জন্য কিনতে এখানে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আব্দুস সালাম। তবে আরও কম দামের জন্য দোকানে না গিয়ে ফুটপাতেই সারছেন কেনাকাটা। তবে যতটা কমের জন্য এসেছিলেন তা পাচ্ছেন না সালাম। সম্পূরক শুল্ক ২০ থেকে ৩০% হওয়ায় বেড়ে গেছে আমদানি করা ফলের দাম। এতে বিক্রিও কমেছে। সবচেয়ে বড় কথা হলো যে এখন বর্তমানে বাংলাদেশের সরকার তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারতেছে না। দামটা বাড়তি, কাস্টমার খুব কম, কিনতে আসলেও কিনতে পারে না। অনেকে শখ করে আসে যে হাফ কেজি আঙ্গুর নিব, দেখা যায় হাফ কেজি আঙ্গুরের দাম ২০০ টাকার উপরে। বাড়তি শুল্কের কারণে সিগারেটের দামও বেড়েছে। বিপণন প্রতিষ্ঠানগুলোর দাবি, এতে নকল পণ্যের সয়লাভ হতে পারে বাজার, প্রতারিত হবেন ভোক্তারা। যে দিচ্ছে তার কাছ থেকে আরও বেশি না নিয়ে কীভাবে ট্যাক্স নেটটা বাড়ানো যায়, আমার কাছে মনে হয়েছে যে একটু যদি ইন্ডাস্ট্রিদের সঙ্গে আলাপ করতো, একটু যদি আমাদের সঙ্গে আলাপ করতো, আমরা বলতে পারতাম যে আমরা আরেকটু কীভাবে একটু নিজেদের উপর স্ট্রেস নিয়েও কীভাবে বাড়াতে পারি, ওয়াইল উই ডোন্ট কিল আওয়ারসেলস অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি। কারণ ম্যানুফ্যাকচারার্স নেট অ্যাভেলেবল যদি না থাকে, তাহলে কীভাবে ব্যবসা করবো এই দেশে। গত ৯ জানুয়ারি ফলের জুসের শুল্ক ৫% বাড়ানো হয়। বিস্কুট, কেক, টিস্যু, টমেটো সস সহ বেশ কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয় ১০%। আর ব্র্যান্ডের পোশাকের ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে করা হয়েছে ১০%। দাম বেড়েছে এসব পণ্যেরও। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
শেয়ার বাজারে অনিয়মের প্রতিবাদে সোমবার সমাবেশ করবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন BCMIA। শনিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। এ সময় বলা হয়, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ঢাকার মতিঝিলে ডিএসসি ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের প্রধান মুখপাত্র বলেন, বিনিয়োগকারীদের পুঁজি রক্ষা এবং স্বচ্ছ ও শক্তিশালী পুঁজিবাজার গঠনে এ সম্মেলন গুরুত্বপূর্ণ। এছাড়া নিজেদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা শেয়ার বাজারের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সক্রিয় হওয়ার কথা বলেন। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। রিকশালার কথা শুনে, ছাত্রদের কথা শুনে, গার্মেন্টস কর্মচারীদের কথা শুনে, সবার কথা উনি শোনেন, সব পদক্ষেপ নেন সেগুলোর সলিউশন করার প্রবলেমগুলা। পুঁজিবাজারের কথা ওনার কানে যায় না, পুঁজিবাজারের কথা উনি শোনেন না, পুঁজিবাজারের কথা বাংলাদেশের কোথাও মিডিয়ায় যায় না। প্রত্যেক দিন যাচ্ছে, প্রত্যেক জায়গায় যাচ্ছে, প্রত্যেক সেক্টর থেকে যাচ্ছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময় ডিএসসিএক্স সূচক কমেছে 53.63 পয়েন্ট। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে 338 কোটি টাকা। তবে বাজার মূলধন বেড়েছে 4,238 কোটি টাকা। বিদায়ী সপ্তাহে 5 কার্যদিবসের মধ্যে 4 দিনই সূচক কমেছে ঢাকার শেয়ার বাজারে। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক 53.63 পয়েন্ট কমে অবস্থান করছে 5,112 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। শেষ সপ্তাহে লেনদেন হয় 1,694 কোটি 93 লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন ছিল 2,063 কোটি 36 লাখ টাকার শেয়ার, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে 268 কোটি টাকা। বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে 4,238 কোটি টাকা। প্রথম কর্মদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল 6,60,587 কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,64,825 কোটি টাকা। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেওয়া 396টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 98টির, কমেছে 272টির এবং অপরিবর্তিত রয়েছে 26টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়ার প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে এডিয়ান টেলিকম, দ্বিতীয় অগ্নি সিস্টেমস এবং তৃতীয় অবস্থানে আছে খান ব্রাদার্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে ডেল্টা স্পিনিং মিলস, দ্বিতীয় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং তৃতীয় অবস্থানে আছে তাল্লু স্পিনিং মিলস। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 155 পয়েন্ট কমে অবস্থান করছে 14,294 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় 71 কোটি 98 লাখ টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেকনাফের নাফ নদী থেকে চাঁদার দাবিতে আটক কার্গো জাহাজ 17 দিন পর ছেড়ে দিয়েছে আরাকান আর্মিরা। এর আগেও ছাড়া পায় আরও 2টি কার্গো জাহাজ। গত 16 জানুয়ারি 3টে কার্গো আটক করে আরাকান আর্মিরা। পরের 18 জানুয়ারি 2টি কার্গো ছেড়ে দিলেও একটি কার্গো নিয়ন্ত্রণে রেখেছিল তারা। প্রায় 17 দিন পর ছেড়ে দেয়া কার্গো টেকনাফ বন্দরে নোঙর করে শনিবার দুপুরে। টেকনাফ বন্দরের রাজস্ব কর্মকর্তা সোহেল উদ্দিন জানান, সকালে মিয়ানমারের পণ্য নিয়ে কার্গোটি বন্দরে নোঙর করে। এই কার্গোতে একাধিক ব্যবসায়ীর অন্তত 20,000 বস্তা পণ্য রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কার্গো থেকে পণ্য খালাস শুরু হবে বলেও জানান তিনি। সাভার চামড়া শিল্প নগরীতে সর্বনিম্ন মজুরি 18,000 টাকা ও সরকার ঘোষিত 5টি গ্রেডের মজুরি বাস্তবায়নের দাবিতে আজও বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে হেমায়তপুরের হরিণধারা এলাকায় চামড়া শিল্প নগরীতে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই বিক্ষোভ করেন শ্রমিকরা। বিক্ষুব্ধরা জানান, ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য সরকার সর্বনিম্ন 18,000 টাকা বেতন সহ 5টি গ্রেডের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দেয়। তবে কয়েক মাস পার হয়ে গেলেও ট্যানারি মালিকরা সরকার ঘোষিত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। দ্রুততম সময়ের মধ্যে মজুরি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এ সময় কারখানায় শ্রম আইনের বাস্তবায়ন, শ্রমিকদের জন্য 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ সহ আরও বেশ কয়েকটি দাবি তোলেন তারা। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিশম্বরপুর উপজেলার
খরচার হাওরে মাটির বদলে দেয়া হচ্ছে বালু ও জ্বালানিতে ব্যবহৃত কালো মাটি। এতে ঢলের পানির তোড়ে বাঁধ ধসে যাওয়ার শঙ্কা কৃষকদের, দ্রুত ব্যবস্থার দাবিও তাদের। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ৩৫টি স্থায়ী ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের বাসিন্দাদের অভিযোগ, মাটির বদলে দেওয়া হচ্ছে বালু এবং জ্বালানিতে ব্যবহার করা কালো মাটি। টেকসই না হলে ঢলের পানির তোড়ে বাঁধ ধসে যাওয়ার শঙ্কা তাদের। মূলত আমরা ব্যবহার করি লাকড়ি হিসাবে, কিন্তু করছি বুঝছেন কথাটা, তখন খালা মাটিটা যদি আপনার ভিজা মাটির সাথে থাকে তখন আবার এই মাটিটা ভিজা থাকবো, আর যদি মাটিটা উপরে পড়ে তখন মাটিটা আবার এই লাকড়ির মতো শুকাই যাবো। যদি কোনো মেঘে যে খাইতে নিয়ে গেছে তো বাঁধের হালকায় দিব, আর এই সাইডে মাটি না পড়াই সুস্থ ভালো। তবে এ বিষয়ে প্রশ্ন ওঠায় ক্ষোভ জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা। মাটি পাওয়া দিলে তো আর খালা মাটি দিল না, ১-২ গাড়ি খালা মাটি আইছে, বালু মাটি সব মিক্স আইছে, জ্ঞান তো আর সমস্যা না। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে এসব মাটি সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি যে মাটিগুলো সরিয়ে নেওয়ার জন্য, এবং এখন থেকে তারা কিন্তু আর এখন কালো মাটি বা বালু নিয়ে আসতেছে না। তবে আমরা আশা করতেছি মাটির কাজটা আমরা ইনশিওর করে আমরা হাওরকে সুরক্ষিত রাখবো। পাশাপাশি আমাদের যতটুকু সম্ভব আমরা এখানে যে সিসিমূলক আর্মারিং কাজ যেটা সেটা বাস্তবায়ন করব। খরচার হাওরের রাধানগর থেকে রায়পুর পর্যন্ত ৭০০ মিটার বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয় ২৭ কোটি টাকা। চলতি বছরের মার্চ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।